নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান আজকাল পরশু। এখন একটাই চিন্তা, সেটা হচ্ছে 1426 অর্থাৎ বাংলা নববর্ষ। যে নতুন বছরে আমরা পা দিলাম, আমাদের জন্য কি নিয়ে আসছে বা এসেছে এবং আমরা কিভাবে এগিয়ে চলবো সফলতার দিকে। আদৌ কি সফলতা রয়েছে, না সফলতার মাত্রা খুব কম, সব নিয়ে আলোচনা চলছিল। প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানেও আপনারা গতদিন আলোচনা শুনেছিলেন, এমনিতেও আলোচনা চলছে। আজকে আমরা এগোবো আস্তে আস্তে। অবশ্যই রয়েছে বংশ পরম্পরায় জ্যোতিষচর্চা, সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ এবং বাস্তু বিচার বিশ্লেষণের সামগ্রিকতায় যিনি অতীত বর্তমান ভবিষ্যতের নিরিখে মানুষকে অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান দিয়ে আসছেন, আমাদের হটসিটে রয়েছেন ভৃগুর শ্রী জাতক। অনেক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন অনুষ্ঠানে কথা বলতে, এই মুহূর্তে ফোন করবেন আমাদের সরাসরি কথা বলার নাম্বারে 2514510203-তে। আবার বলছি 2514510203-তে সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। 1426 নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছিল। আমি গত সপ্তাহে আলোচনা আরম্ভ করেছিলাম, শুধু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই বলেছিলাম। আজকে বৃষ থেকে মীন পর্যন্ত বলবো। আজকে দুপুরের প্রোগ্রাম ও রাতের প্রোগ্রামে, অর্থাৎ প্রথমে আসবো বৃষ রাশির জাতক জাতিকাদের এই 1426 কেমন যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকা যারা মূলত ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে নতুন কোনো ব্যবসা এবং নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে কিন্তু সাফল্য কিন্তু নাও আসতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে যারা বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরি করছেন, কর্মপ্রার্থী, তাদের ক্ষেত্রে বলবো যে যাবতীয় শুভ কাজ বা যাবতীয় শুভাশুভ ফল আপনারা কিন্তু এবছর আশ্বিন মাসের মধ্যেই পেতে পারেন। তারপরে কিন্তু আপনাদের সেভাবে শুভাশুভ ফল আসবে না। এবং বৃষ রাশির বিবাহের ক্ষেত্রে যারা অগ্রসর হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো যে মূলত আপনারা এবছর মানে বিশেষ করে বাংলা বছরের আশ্বিন মাস থেকে অর্থাৎ ফাল্গুন মাস, এই সময়টায় কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে পারে। এবং মূলত দেখা যায় যে বৃষ রাশির জাতক জাতিকা যারা, তাদের যদি কখনো অশুভ গ্রহের দশান্তদশা চলে, সেই ক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা আসতে পারে। বিশেষ করে বিদ্যার্থীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বৃষ রাশির জাতক জাতিক যারা বয়োজ্যেষ্ঠ, অর্থাৎ 50-এর ঊর্ধ্বে বয়স, তাদের ক্ষেত্রে বলবো নানাবিধ শারীরিক জটিলতাও আসতে পারে এবং মানসিক টেনশন বৃদ্ধি হবে। সেই ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। দূরভ্রমণ বা যে কোনো জাতীয় ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের যে কোনো নতুন কাজের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে কিন্তু অগ্রসর হতে হবে। সেই ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন হতে পারে বা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হতে পারে। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে যাবতীয় শুভ কাজ আপনারা মূলত চেষ্টা করবেন এই বৈশাখ মাস থেকে আশ্বিন মাসের মধ্যে করে নেওয়া। সেক্ষেত্রে কিন্তু ভালো হয় আপনাদের। এরপরে আসবো আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মূলত এবছর অর্থাৎ 1426 মিশ্রভাবে যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে চলবে। অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের মূলত কিন্তু দেখা যাচ্ছে যে এই 1426 এই বছরটা কিন্তু মূলত একটু খারাপই বলা চলে। অর্থাৎ বিশেষ করে বৈশাখ মাস থেকে আপনারা মূলত মানে এই মাস, কার্তিক মাস পর্যন্ত কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আসতে পারে, কারণ এই সময় কিন্তু উচ্চশিক্ষার ব্যাপার স্যাপারগুলো থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখা যাবে যারা যে স্ট্রিম নিয়ে পড়াশোনার কথা, সেই ক্ষেত্রে কিন্তু অনেকভাবে কিন্তু তাদের সঠিক স্ট্রিম বিবেচনা হবে না, বা দেখা যাবে যে বিদ্যাক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। সেগুলো কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। এবং মিথুন রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু নানাবিধ জটিলতা, শত্রু বৃদ্ধি এবং তার পাশাপাশি বিভিন্নভাবে মানসিক টেনশনও কিন্তু আসতে পারে। এবং আপনাদের কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বিশেষ করে মিথুন রাশির দেখা যাচ্ছে যে মূলত এবছরের শেষ অর্থাৎ অঘ্রাণ মাস থেকে চৈত্র মাসটা মূলত কিন্তু একটু ভালো। এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু নানাবিধ শুভাশুভ যোগ কিন্তু আসবে। সেটা বিবাহের ক্ষেত্রে আসতে পারে বা নতুন কর্মক্ষেত্রে আসতে পারে বা কর্মজীবনের সাকসেসের ক্ষেত্রে আসতে পারে।
পদোন্নতি হতে পারে, বা দূরভ্রমণের ক্ষেত্রে আসতে পারে, বা ব্যবসায়ীদের নতুন কোনো কর্মচিন্তা ভাবনার ক্ষেত্রে আসতে পারে, বা অর্থনৈতিক দিক থেকেও আসতে পারে, এবং নতুন কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আসতে পারে। এবং যারা গৃহাদি কিনবেন বা গৃহাদি সংক্রান্ত ব্যাপার, বা যারা নতুন কোনো অ্যাসেট কিনবেন, স্থায়ী বা অস্থায়ী অ্যাসেট, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নানাবিধ চিন্তা ভাবনাগুলো কিন্তু এই সময়টা একটু সরিয়ে রাখবেন। এবং আপনারা কিন্তু এই বছরই আপনারা অঘ্রাণ মাস থেকে অর্থাৎ চৈত্র মাস, এই সময়টা কিন্তু আপনারা চিন্তা ভাবনা করবেন, সাফল্য আসবে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু শারীরিক বিড়ম্বনাও কিন্তু আসতে পারে। বিশেষ করে মিথুন রাশির নার্ভজনিত সমস্যা, পেটের সমস্যা এবং লিভার সংক্রান্ত সমস্যা মূলত ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, এবং যাবতীয় নানাবিধ ব্যাধি অর্থাৎ বাতজ সমস্যাও কিন্তু ভোগাতে পারে, বা রক্তজনিত সমস্যা ক্ষেত্রেও কিন্তু নানা ধরনের সমস্যা আসতে পারে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ করে কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ তাদের কিন্তু মানসিক টেনশনও বজায় থাকবে। এবার আসবো আমি কর্কট রাশি। একটা ফোন নিয়ে আমরা কর্কট রাশিতে আসছি। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনাদের দুজনকে নমস্কার। আমি মেদিনীপুর থেকে বলছি, পশ্চিম মেদিনীপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের কি নাম? চন্দন ভট্টাচার্য। Date of birth? 14/3/1993। 14/3/1993। টাইমটা সময় বলুন। হ্যাঁ, সময় রাত্রি 8টা 10। রাত্রি 8টা 10। কোথায়? হ্যাঁ, ওই মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। অনুষ্ঠান দেখেন পণ্ডিতজি? না প্রথম দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময় দেখি, খুব ভালো লাগে। কেন ভালো লাগে? হ্যাঁ, উনি প্রেডিকশন এত সুন্দর করেন, আর প্রত্যেকটা মানে সবার যেরকম বলেন একবার মিলে যায়, এত ভালো লাগে, খুব ভালো লাগে আমার। আচ্ছা, আপনি তার মানে জানেন যে উনি কি ধারাতে অনুষ্ঠান করেন, আপনাকে প্রশ্ন করতে হবে না। হ্যাঁ, যা বলছেন আপনি শুধু মিলিয়ে যান, ঠিক আছে? কার বললেন এটা, যেন কার বললেন? ছেলের। ছেলে। আচ্ছা, ছেলের রোববার জন্ম তো? হ্যাঁ, রোববার জন্য। আচ্ছা, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, জানতেন ওর? হ্যাঁ, এটা জানি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, এবার আমি জন্মছকে আসছি। হ্যাঁ, হ্যাঁ ওর তুলা লগ্ন, লগ্নের চতুর্থ পঞ্চমপতি কারক গ্রহ শনি সক্ষেত্রে অবস্থান করছে, এবং বুধ হচ্ছে ওর ভাগ্যপতি কারক গ্রহ। আচ্ছা, আর বুধের সাথে পঞ্চমপতি শনির কম্বিনেশন, তার পাশাপাশি লগ্নের দ্বিতীয় চন্দ্র হচ্ছে কর্মপতি কারক গ্রহ, চন্দ্র নিচস্থ, অর্থাৎ কর্মপতি চন্দ্র দ্বিতীয়, একে বলা হয় ক্ষেত্র সিংহাসন যোগ। কিন্তু যেহেতু চন্দ্র নিচস্থ, অর্থাৎ ক্ষেত্র সিংহাসনের যোগের ফলাফলটা পাবে না। এবং তার পাশাপাশি সপ্তম, অষ্টম, নবম ভাবে মঙ্গলের অবস্থান, এবং ষষ্ঠভাবে রবি শুক্রের অবস্থান। আচ্ছা, এইবার আমি আসছি ওর জন্মছকের আরেকটু অন্য সাইডে আমি আসছি। এবং রবি শুক্রের যে দারিদ্র দোষটা আছে, রবি হচ্ছে ওর 0 ডিগ্রিতে আছে, শুক্র 26 ডিগ্রিতে আছে, ঠিক আছে। এবার বর্তমানে গ্রহগত দশা চলছে শুক্রের মহাদশা। শুক্র লগ্নপতি কারক গ্রহ শুক্র, তার পাশাপাশি অন্তর্দশা চলছে বৃহস্পতির অন্তর্দশা। অর্থাৎ এই শুক্র বৃহস্পতির দশান্তর্দশা ওকে ভালো দেবে না। অর্থাৎ যাবতীয় শুভ কাজ ওর ভালো সময় 2021 সালের এপ্রিল থেকে আসবে। শুনুন, ওর জন্মছকে চতুর্থ ভাবপতি কারক গ্রহ হচ্ছে শনি, এবং পঞ্চমপতি ভাবকারক গ্রহ শনি। এই শনি পঞ্চমপতি, শনি পঞ্চমভাবে অবস্থান করছে, নবমপতির সাথে কম্বিনেশন, এবং বৃহস্পতি দৃষ্ট, অর্থাৎ এই শনির উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি, এবং ভাগ্যপতি বুধের উপরও বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। অর্থাৎ ওর কিন্তু এডুকেশনের জায়গাটা মূলত ভালো, এবং এডুকেশনের উচ্চশিক্ষার যোগ। এবং লগ্নপতি কারক গ্রহ শুক্র তুঙ্গী, সেও কিন্তু বৃহস্পতি দৃষ্ট, রবিও কিন্তু বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে। অর্থাৎ ওর জীবনে পড়াশোনাটা কিন্তু মূলত টেকনিক্যাল সংক্রান্ত সমস্যা পড়াশোনার যোগ, যেহেতু ওর বর্তমানে শুক্রের মহাদশা চলছে। এমটেক করেছে। আচ্ছা, শুক্রের মহাদশায় যদি শুক্র তুঙ্গী অবস্থায় থাকে, এবং শুক্র যদি শুভগ্রহ দৃষ্ট অবস্থা থাকে, তার টেকনিক্যাল লাইনে পড়াশোনাতে কিন্তু চূড়ান্ত সাফল্য আসে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য এসছে। কিন্তু চিন্তা ভাবনা করতে হবে ওর কর্মজীবনটা নিয়ে, বুঝতে পেরেছেন?
কারণ কর্মজীবন নিয়ে কারণ চিন্তা ভাবনা করতে হবে জানেন, এক মঙ্গল ভাগ্যভাবে অবস্থান করছে। মঙ্গল হচ্ছে ভাগ্যস্থানে অবস্থান থাকলে কি হয়, নেগেটিভ ফল দেয়। আচ্ছা, তার পাশাপাশি এখন আর কর্মপ্রতিকারক গ্রহ হচ্ছে চন্দ্র। এই কর্মপ্রতিকারক গ্রহ চন্দ্র হচ্ছে নিচস্থ রাহুযুক্ত অবস্থায় আছে, ঠিক আছে? নিচস্থ শুধু চন্দ্র শুধু নিচস্থ নয়, নিচস্থ রাহুযুক্ত, অর্থাৎ চন্দ্র কর্মপতি চন্দ্র নিচস্থ, নিচস্থ রাহুযুক্ত। এটাও কিন্তু শুভ নয়। কর্মজীবনের দিক থেকে কিন্তু ওকে সাফল্য দেবে না, এবং কর্মজীবনের দিক থেকে কিন্তু নানাবিধ সমস্যা আসবে। কর্মজীবনের স্থিতি উন্নতিতে সমস্যা আসবে। এবং বর্তমানে 2021 সালের এপ্রিল মাস পর্যন্ত শুক্র এবং বৃহস্পতির দশান্তর্দশা। তুলা লগ্নের বৃহস্পতি হচ্ছে মারক গ্রহ, অর্থাৎ পাপ গ্রহ, তৃতীয়পতি ষষ্ঠপতি। এই বৃহস্পতি দুস্থানগত অবস্থায় আছে। বৃহস্পতি ওই অন্তর্দশা ও কিন্তু ভালো রেজাল্ট পাবে না, কর্মজীবনের দিক থেকে ভালো পাবে না। অর্থাৎ কর্মজীবনের দিক থেকে স্টেবিলিটি আসবে 2021 এপ্রিলের পর থেকে। ও কি করছে এখন? হ্যাঁ, এখন একটা ওই কোম্পানির একটা চাকরি করছে, কিন্তু মানে সেটা কি ও যে লেভেলে করা উচিত সে লেভেলে করছে না, তাই তো? না না না, স্যাটিসফাইড না। স্যাটিসফাইড না, সেটাই বলছেন। সেই ক্ষেত্রে ওর দেখুন, ওর মানে উচ্চশিক্ষা নেওয়ার পরে কিন্তু কর্মজীবনের দিক থেকে কিন্তু সেভাবে সাফল্যটা আসছে না, মূলত এই একটা কারণেই। হ্যাঁ, কারণ ওর কর্মভাব কিন্তু নিচস্থ। এবং তার পাশাপাশি হচ্ছে ওর জন্মছক অনুযায়ী কিন্তু আমি কিন্তু দারিদ্র দোষের দোষটা দেব না। কারণ দারিদ্র দোষের দোষ কেন দেব না, রবি শুক্রের দারিদ্র দোষ ও ষষ্ঠ স্থানে হয়েছে। ষষ্ঠভাবে দারিদ্র দোষ হলে কিন্তু সমস্যা দেয়। যদি দারিদ্র দোষ দুস্থানগত হয়, যদি দেখা যায় ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি দারিদ্র দোষ হয়, সেক্ষেত্রে কিন্তু নানাবিধ সমস্যা আসে জীবনের, কিন্তু নানাবিধ স্ট্রাগল আসে, বা জীবনের সাফল্যের ক্ষেত্রে নানাবিধ বাধা বিড়ম্বনা আসে। কিন্তু এখানে দারিদ্র দোষটা হচ্ছে শুক্র কিন্তু তুঙ্গি, তার পাশাপাশি হচ্ছে বৃহস্পতি দৃষ্ট। সেই ক্ষেত্রে দারিদ্র দোষের কিন্তু দোষ দেওয়া যায় না। ওর জীবনে সাফল্য পাচ্ছে না, তার মূল কারণটা দেখতে হবে। তার মূল কারণ হচ্ছে মঙ্গল ওর ভাগ্যভাবে বসে আছে, এবং তার পাশাপাশি হচ্ছে ওর কর্মভাবটা নিচস্থ, এবং নিচস্থ রাহুযুক্ত থাকাটা ভালো নয়। ওর মধ্যে কিন্তু মানসিক একটা অস্থিরতাও থাকবে, খুব আছে সেগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় মানসিক ঠিক মতো, মানে যতটা কোয়ালিফিকেশন হ্যাঁ, ডিসস্যাটিসফ্যাকশনের জন্য এই অবস্থা হয়েছে আর কি। কেন বলছি, যেহেতু মনোমতো চাকরিটা পাচ্ছে না, মনোমতো অর্থ রোজগার হচ্ছে না, একটা অদ্ভুত মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে, যেটা বলছেন পণ্ডিতজি বারবার করে। এই ডিসস্যাটিসফ্যাকশনটাই কিন্তু মূল কারণ তৈরি হচ্ছে, বা যে কোনো রকম গ্রহগত সমস্যা, যেটা উনি বলে দিলেন। ঠিক আছে, হ্যাঁ, আর চাকরির জায়গাতেও সমস্যা আছে। হ্যাঁ, আসছে ওই জায়গা থেকেই এগুলো হচ্ছে। আপনি চিন্তা ভাবনা করে নেবেন। কারণ দেখুন, একটা কথা কি জানেন তো, ভালো মন্দ, ভালো ছক মন্দ, ওর তো ছকটা তো খারাপ নয়। ভাগ্যপতি এবং ভাগ্যপতি কারক গ্রহের সাথে পঞ্চমপতি রাজযোগ, এটা তো খুব ভালো, খুবই ভালো। এর জীবনে সাফল্য আসে। বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে, ঠিক আছে, সেটাও সাফল্য আছে। কিন্তু ওকে একটু চিন্তা ভাবনা করতে হবে, কারণ ওর জীবনের সাফল্যের ক্ষেত্রে কোনো জ্যোতিষীর পরামর্শ নেই। ঠিক আছে, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনাদের প্রত্যেককে বলে দেই যে আজকে কিন্তু হাওড়াতে চেম্বার করছেন পণ্ডিতজি, তার সাথে সাথে আজকে বালিতেও চেম্বার রয়েছে ওনার। 20 এপ্রিল 20 এপ্রিল ব্যারাকপুর চেম্বার রয়েছে, 21 এপ্রিল রয়েছে বর্ধমান চেম্বার, 25 এপ্রিল জামশেদপুর চেম্বার, 26 এপ্রিল চেম্বার রয়েছে খড়গপুর, 5 মে দিল্লি চেম্বার, 9 মে গুয়াহাটি, 10 মে আগরতলা, 11 মে দুর্গাপুর, 12 মে অর্থাৎ 12 মে রয়েছে ওনার আসানসোল চেম্বার। এছাড়া প্রত্যেক সপ্তাহে দুদিন রবি এবং বুধবার, তো আগামীকালও রয়েছে বারাসাত চেম্বার, সোমবার রয়েছে গড়িয়াহাট চেম্বার, এবং আমি বলে দিলাম যে আজকে বালি এবং হাওড়ায় চেম্বার রয়েছে। ফোন নাম্বার বলে দিচ্ছি 9836719080, 9836464559। দুটো বুকিং নাম্বারসে বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করতে পারেন। এর সঙ্গে 9836719080-তে এই পার্টিকুলার প্রথম নাম্বারটিতে কিন্তু হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপও বুকিং করতে পারেন। আমরা যে আলোচনায় ছিলাম পণ্ডিতজি, সেখানে আসবো কর্কট রাশির ক্ষেত্রে। হ্যাঁ, কর্কট রাশির জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা শুভ, এবং কর্কট রাশির যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের মূলত অঘ্রাণ মাস পর্যন্ত কিন্তু শুভাশুভ ফল মিলবে, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে পদোন্নতি, তার পাশাপাশি হচ্ছে
অর্থনৈতিক উন্নতি, এবং যারা ব্যবসা করছেন নতুন কোনো চিন্তা ভাবনার প্রতি অগ্রসর হন, আপনারা কিন্তু সাফল্য পাবেন। এবং মূলত দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আগামী এই বৈশাখ মাস থেকে অঘ্রাণ মাস পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু সব দিক থেকে সাফল্য পাবেন। এবং নতুন কোনো ক্রয় বিক্রয় বা নতুন কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বা নানাবিধ নতুন কোনো যোগাযোগ ক্ষেত্রে কিন্তু আপনার সাফল্য আসবে। এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু সাফল্য আসবে। এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু চূড়ান্ত সাফল্য। এবং এই আগামী অঘ্রাণ মাস পর্যন্ত কিন্তু আপনারা সর্বদিক থেকে কিন্তু পজিটিভ ফল পাবেন। আপনারা বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সময়টা কিন্তু অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবে। এবং তার পাশাপাশি বিদ্যার্থীদের শুভাশুভ ফল এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু নানাবিধ শুভাশুভ যোগ আসবে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের দূরভ্রমণের নানাবিধ যোগাযোগ কিন্তু এই সময়টা আসবে। এবং বিশেষ করে অঘ্রাণ মাস পর্যন্ত কিন্তু আপনারা কিন্তু সর্বদিক থেকেই সাফল্য পাবেন। একদম। একটা ফোন নিয়ে নিই আমরা আগে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছি, মৌসুমী চক্রবর্তী। কার সম্বন্ধে জানবেন? আর নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ দেখি, প্রতিদিন দেখা হয় না, কিন্তু সময় মাঝে মাঝে দেখি আর কি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 10/7/1980। হ্যাঁ, সময় কি? দুপুর 1:55। জন্মস্থান আপনার হাওড়াতেই? হাওড়া। আচ্ছা, একটু অপেক্ষা করুন। আপনি তো দুপুর জানেন? 1:55, এটা আপনার তাই তো? হ্যাঁ আমার। হাওড়ায় জন্মস্থান। ধরুন আপনি, হ্যাঁ। একটু ধরুন, উনি দেখে নিক চকটা একটু। হাওড়াতে জন্ম। আচ্ছা, আপনার জন্মবারটা তো বৃহস্পতিবার তো বলে না? হ্যাঁ হ্যাঁ তুলা লগ্ন, মিথুন রাশি, আপনার মৃগশিরা নক্ষত্র, দেবগণ, আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইবার আমি আপনার জন্মছকের মধ্যে আমি আসছি। আচ্ছা, আপনার জন্মকালীন বুধ বক্রী অবস্থায় ছিল। আর তুলা লগ্ন, লগ্নের দাঁড়ান, উনি বলছেন, চতুর্থে কেতুর অবস্থান, সপ্তম অষ্টমে শুক্র সক্ষেত্রে, নবমে রবি বুধ চন্দ্রের অবস্থান, এবং দশমভাবে রাহুর অবস্থান, একাদশে বৃহস্পতি শনির অবস্থান, মঙ্গলের সক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি সক্ষেত্রে দৃষ্ট, তার পাশাপাশি হচ্ছে রবি বুধ চন্দ্র একসাথে অবস্থান করছে। এবার আমি একটু দেখে নিচ্ছি আর একটা দিক। এবং চন্দ্র হচ্ছে আপনার কর্মপতি কারক গ্রহ। রবি আপনার 24 ডিগ্রিতে ছিল, 26 ডিগ্রিতে বুধ ছিল, এবং চন্দ্র ছিল 0 ডিগ্রিতে, অর্থাৎ বুধটা এখানে কম্বাস্ট অবস্থায় আছে। আচ্ছা, তার পাশাপাশি এখন বর্তমানে গ্রহগত দশান্তর্দশা চলছে শনির মহাদশা। শনি হচ্ছে আপনার জন্মকালীন একাদশভাবে অবস্থান করছে। আচ্ছা, শনির মহাদশা, শনিরই অন্তর্দশা চলছে। শুনুন, আপনার জন্মছক অনুযায়ী আপনার লগ্নপতি কারক গ্রহ শুক্র অষ্টমভাবে অবস্থান করছে। ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে আপনার বুধ। এই বুধ হচ্ছে আপনার ভাগ্যভাবে সক্ষেত্রে অবস্থান করছে ঠিকই, কিন্তু এই ভাগ্যপতি কিন্তু আপনার কম্বাস্ট অবস্থা আছে, অর্থাৎ রবির সাথে। সেই ক্ষেত্রে কি হয়, ভাগ্য বিড়ম্বনা দেখা দেয় জীবনে। ঠিক আছে, আপনার জন্মছক কিন্তু মূলত খারাপ নয়, কিন্তু ভাগ্য বিড়ম্বনা কিন্তু আপনাকে প্রতিনিয়ত দেবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি জীবনে সাফল্যের ক্ষেত্রে নানাবিধ সমস্যা আপনার আসবে। আর বৃহস্পতির মহাদশা আপনি পাস হয়েছে দীর্ঘ 16 বছর, বৃহস্পতির মহাদশা কিন্তু আপনাকে সেভাবে ভালো দেয়নি। দেখুন, হ্যাঁ, বৃহস্পতির মহাদশা আপনাকে, বৃহস্পতি যেহেতু তৃতীয়পতি, ষষ্ঠপতি বৃহস্পতি শনিযুক্ত একাদশভাবে অবস্থান করছে। আপনার জন্মছকটা না যদি বিশ্লেষণ করি, পজিটিভ জায়গা কিন্তু অনেক আছে, আবার নেগেটিভ জায়গাগুলো কিন্তু আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভাগ্যপতি আপনার জন্মছকে যেমন কর্মপতি, ভাগ্যপতি, কর্মপতির রাজ্য। আচ্ছা, তাতে কি হয়, কর্মজীবন দেয়, কিন্তু কর্মজীবনেও কিন্তু স্টেবিলিটি আসবে না। একদম একদম তাই তো? বারবার ছেদ হচ্ছে, বারবার ছেদ হচ্ছে, অর্থাৎ কর্মজীবনে স্টেবিলিটি দিচ্ছে না। হ্যাঁ, ভাগ্য বিড়ম্বনা। আপনার ম্যারেজ লাইফের ব্যাপারে যদি আমি আসি, আপনার হচ্ছে সপ্তমপতি মঙ্গল সপ্তমভাবে সক্ষেত্রে দৃষ্ট, কিন্তু দেখা যাচ্ছে যে বুধ যেহেতু আপনার কম্বাস্ট হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যারেজ লাইফের দিক থেকে কিন্তু ডিস্টার্ব দেবে, অর্থাৎ বৃহস্পতি মহাদশা কিন্তু ম্যারেজ লাইফেও সমস্যা গেছে আপনার, তাই তো? একটা কথা বলি, হ্যাঁ, আমার ডিভোর্স হয়ে গেছে। এই দেখুন, দেখলেন?
সেটা কত মানে সালে গেছে? কাছে একটু জানতে চাইবো হুম। যে আমার কি দ্বিতীয় ম্যারেজের সম্ভাবনা আছে? কি অদ্ভুত ভাবে অসাধারণ ভাবে পণ্ডিতজি প্রেডিকশনটি করলেন যে হ্যাঁ, একদম ম্যারেজ লাইফ অসাধারণ, ডিস্টার্ব। অসাধারণ। মানে আপনি দেখুন, আপনি কিন্তু কোনো প্রশ্ন করেননি, নরমালি উনি প্রশ্ন একদম, নেন না একদম। বেসিক্যালি। আপনি কর্ম নিয়ে হয়তো ফার্স্ট আপনার কোয়েশ্চেন ছিল, কিন্তু উনি কিন্তু আগে ওটাকে হন্ট করলেন আপনার ম্যারেজের সমস্যা, ম্যারেজের জায়গাটা। একদম একদম। দ্বিতীয় ম্যারেজ আছে পণ্ডিতজি ওনার? আচ্ছা, আপনি যদি দ্বিতীয় ম্যারেজের কথা ভাবেন সেই ক্ষেত্রে কিন্তু 2020 সালের সেপ্টেম্বরের পর ভাববেন। 2020 সেপ্টেম্বরের পর? মানে নেক্সট ইয়ারে? নেক্সট ইয়ারে, আচ্ছা ঠিক আছে? কারণ এই সময় আপনার মানে বিবাহের ব্যাপারে অগ্রসর হওয়া ভালো হবে না, কারণ এখন শনির দশা অন্তর্দশা চলছে মানে আপনার। যেহেতু একটা আপনার হ্যাঁ। ছেদ হয়ে গেছে, তো তার জন্য পরেরটা যাতে সেক্ষেত্রে- না হয়। সেই ক্ষেত্রে দেখুন একটা কথা কি জানেন, যে হ্যাঁ, আপনি নতুনভাবে যে ব্যাপারটাকে ভাববেন সেটা হ্যাঁ। যদি সম্পূর্ণ ভালো সময়ের মধ্যে যদি না ভাবেন সেক্ষেত্রে হ্যাঁ। কিন্তু যদি আবার সমস্যা আসে। ওটাই বলছি যে একটা সেটাই। ছেদ হয়ে কিন্তু গেছে। পণ্ডিতজি হ্যাঁ। আসলে অলরেডি তো দেখুন তখন আমার 40 বছর বয়স হয়ে যাবে, তখন কি আর বিবাহ হবে আমার? সেই সবই ভাবি, বুঝতে পারেন? বাড়িতেও কিচ্ছু হবে বারবার- না, 40 তো শুধু সংখ্যা, 40-এর পরে অনেকের বিয়ে হয়। আপনার একটা ভালো ম্যারেজ হওয়াটা সব থেকে বড় একদম, জিনিস, একদম। তাই না? সুতরাং একদম। বছরটা বড় কথা না। আপনি 40 বছরের পরেও যদি বিয়ে করে আপনার দাম্পত্য জীবন অনেক আরো 40 বছর যায় ঈশ্বরের কৃপায়, সেটাই তো ভালো, ঠিক ঠিক। তাই না? হ্যাঁ পণ্ডিতজি, আমার কি তাহলে যোগ আছে সেই সময়? হ্যাঁ, বুধের অন্তর্দশার আপনি চিন্তা ভাবনা করুন, ঠিক আছে? কারণ ওই আচ্ছা। সময়টা আপনি মূলত কিছু ভালো ভালো পাবেন সময়, হ্যাঁ, ভালো যোগ আচ্ছা পাবেন। আরেকটা কথা জিজ্ঞেস বলুন। করছি পণ্ডিতজি, হ্যাঁ, বলুন। যে এটা কি মানে আমি আর মানে আমার আগের বিয়েটা দূরে হয়েছিল, তো যার জন্য খুব ভয়ের মধ্যে আছি আমরা, মানে প্রতারিত হয়েছি। তো এবারে আমি আর দূরে যেতে চাই না, মানে কাছাকাছির মধ্যে মানে হওয়ার সম্ভাবনা আছে কি, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা দেখুন, সেটা আমি একটু একটা বলতে কথা পারেন নাকি বাইরে? আপনাকে আমি একটা কথা বলছি। বলুন। আপনার লগ্নের সপ্তম ভাবটা হচ্ছে মেষ রাশির ঘর। মেষ রাশি সবসময় চর রাশি, হ্যাঁ। আর সপ্তম প্রতিকারক গ্রহ মঙ্গলও কিন্তু চরক গ্রহ। এই মঙ্গল যখন স্বগৃহের দৃষ্টি দেবে বা মঙ্গল যখন স্বগৃহের দৃষ্টি থাকবে, চর রাশির ঘরে মঙ্গল, যে কোনো চর রাশির ঘরে যদি চরক গ্রহ অবস্থান করে বা চর ঘরের দৃষ্টি দেয় তাহলে তার দূরে বিবাহ হয়, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা তার বুঝতে মানে পারছেন তো? আমার কি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হওয়ার সম্ভাবনা? আপনি যেখানে বসবাস করেন তার থেকে একটু দূরে চিন্তা ভাবনা করুন, মানে আপনার ওয়েস্ট বেঙ্গলের জন্মস্থান বাইরে। থেকে দূরে। হ্যাঁ, জন্মস্থান থেকে দূরে। আবার যে নেক্সট বিবাহের ব্যাপারে অগ্রসর হলে সেটাও দূরে হবে, কারণ কিছু করার নেই এখানে। কারণ আপনার মঙ্গল হচ্ছে চরক গ্রহ, সপ্তম ভাবকে দেখছে, অর্থাৎ বিবাহটা আপনার দূরেই হবে, ঠিক আছে? কারণ বিবাহের ব্যাপারটা না, দেখুন অনেক ক্যালকুলেশনের ব্যাপার থাকে, কার কোথায় বিয়ে হতে পারে, কোন দিকে হতে কোন পারে। দিকে হতে পারে, সেইগুলো কিন্তু অনেক ব্যাপার থাকে। এবং যখন আপনার বিবাহটা হয়েছিল, আমি সেই জায়গায় যাইনি, দেখা যাবে সেই সময়টা এমন সময় বিবাহটা হয়েছিল, সেই সময় আপনার চরক গ্রহের কোনো অন্তর্দশা চলছিল বা পত্যান্তর দশা চলছিল, সেই সময় আপনার বিবাহটা হয়েছে দূরে বিবাহের যোগ ছিল। যাই হোক, আমার মনে হয় যে আপনি কারোর পরামর্শ নিয়ে নেবেন। হ্যাঁ, আমি টাইম আপনার বিবাহের সঠিক সময়ও নির্ধারণ করে দিলাম, এবং আবার নেক্সট যখন বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন সেই সময় কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে আপনি অগ্রসর হওয়াটা ভালো, কারণ আপনার জন্মছকে যেহেতু কিছু কিছু নেগেটিভ জায়গা পেয়েছি আমি। আচ্ছা, এবার আসবো আমি মানে সিংহ রাশি আমাদের জাতীয়- হাতে সময় নেই, আমাদের কয়েক সেকেন্ড টাইম রয়েছে। আচ্ছা, আমরা না দেখি সিংহ যদি হয়। রাশিতে রাত্রি, হ্যাঁ শুরু করুন একটুখানি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে আমি বলবো যে এই বছরের আশ্বিন মাস পর্যন্ত কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ আশ্বিন মাসের পর থেকে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ। এবং এই নেক্সট আমি রাত্রিবেলা এসে অর্থাৎ 9টার প্রোগ্রামে এসে আমি সিংহ রাশি নিয়ে আরেকবার প্রথম থেকে আরেকবার আমরা আসবো। যাব। আর বলে দিই যে আজকে কিন্তু বালি এবং হাওড়ায় চেম্বার রয়েছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। বুকিং নাম্বার তো গেছে সেই হোয়াটসঅ্যাপে বা ফোন। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে। রাত 9টায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার। নমস্কার।